এই কাউন্সিলরগুলো কেন ধরা পড়ছে না? এই ধরুন আমাদের বর্ধমানেই যদি ধরুন, বর্ধমানে 35টা ওয়ার্ডের কাউন্সিলর কেউ ধোয়া তুলসী পাতা নয়। প্রত্যেকটা নারী নক্ষত্র আমরা জানি। পুকুর ভরাট করেছে, পুকুর চুরি করেছে, বড় বড় বিল্ডিং হাঁকিয়েছে। 4তলা বিল্ডিংয়ের পারমিশন হয় না, সেখানে 8তলা বিল্ডিং হয়েছে। দিনের পর দিন দুর্নীতি হয়েছে। সেই সব দুর্নীতিবাজগুলোকে কেন ধরছে না আমি বুঝতে পারছি না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে চলে এসেছি থ্রিয়ার মিডিয়ার নতুন অনুষ্ঠান মন্টুর সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মন্টু। আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন বিষয় নিয়ে একেবারে সাদামাটা মন্টুদার সঙ্গে আলোচনায় থাকব। একজন সহজ সরল মানুষ, সাধারণ মানুষের বক্তব্য এই স্টুডিও থেকে আমরা তুলে ধরব। আমাদের সঙ্গে রয়েছে মন্টুদা। প্রতি সপ্তাহে শনিবার এবং বুধবার ঠিক রাত্রি 8টায় আমরা থাকব আপনাদের সঙ্গে। তো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মন্টুদা। মন্টুদা, প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠান মন্টুর সঙ্গে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি মন্টু। আপনাদের স্টুডিওতে আমাকে নিয়ে আজ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আমার হেভি লাগছে। তবে বাইরের ওয়েদারটা কেমন কেমন, বৃষ্টি পড়ছে, একটু অন্যরকম লাগছে, তো ভালো লাগছে আপনাদের এখানে এসে। আমি খুব সাধারণ একটা মানুষ। আমি একটু সন্ধ্যের পর আমি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, বাকি সারাটা দিন আমি কিন্তু ঠিকঠাক আছি। এই আপনাদের স্টুডিওর প্রোগ্রামটা যদি দিনের পরিবর্তে মানে রাতের পরিবর্তে দিনে করেন তাহলে কোনো সমস্যা নেই, আর রাতে হলে তারপরে যদি এরকম বৃষ্টি হয় তাহলে একটু চাপের ব্যাপার আছে। তবে কোনো অসুবিধা নেই, আপনি যা বলবেন আমি আপনার সঙ্গে একেবারে খোলাখুলি আলোচনা করব। নমস্কার সকল দর্শক বন্ধুকে। তো যাই হোক মন্টুবাবু, আমরা আপনার সম্পর্কে যেটুকু খবর নিয়ে দেখেছি, আপনি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ একজন মানুষ এবং স্পষ্ট বক্তা। সোজা কথা সোজাভাবে বলতে আপনি একেবারেই ভয় পান না। আর সন্ধ্যের পর আপনি একটু অন্য জগতে থাকেন ঠিকই, কিন্তু সেখানে গিয়েও আপনি কোনোদিন কোনো অশ্লীল কাজ কারবার করেননি। মানে আপনি একেবারে সোজা সাপটা মানুষ, সাধারণ মানুষ, সত্যি কথা বলতে ভয় পান না। তাই আমাদের এই স্টুডিওতে আপনাকে নিয়ে আমরা মন্টুর সঙ্গে অনুষ্ঠান শুরু করেছি। একদম শুরুতেই আপনাকে যেটা বলবো যে এই পশ্চিমবাংলার যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে, পশ্চিমবাংলার যে রাজনীতি, নতুন সরকার এসেছে, একটা বিষয় আপনার কাছে জানতে যাবো। পুরনো যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার, সেই সরকার তো পশ্চিমবাংলায় প্রচুর কাজ করেছে, এটা তো অস্বীকার করার কোনো কাজ নেই বা কোনো জায়গা নেই। রাস্তাঘাট, আলো, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু করেছে। এ নিয়ে আপনার মতামতটা কি? একদম ঠিক কথা বলেছ, এসবে কাজ করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। গ্রামগঞ্জগুলোকে দেখলে চিন্তা করা যাবে না, একদম বাস্তব কথা। প্রচুর কাজ করেছে, রাস্তাঘাট ঝকঝকে চকচকে রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে, বিদ্যুতের সমস্যা মিটেছে, জলের সমস্যাটাও মিটেছে প্রায়। পাশাপাশি দেখুন, শিক্ষা চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, আর কি বলবো বলুন, মানুষের বাক স্বাধীনতা চুরি করেছে, সাধারণ মানুষের ভবিষ্যৎ চুরি করেছে। ঠিক কিনা বলুন? ভবিষ্যৎ চুরি করেছে বাংলার মানুষের। আচ্ছা বেশ, এবার আমি তো বুঝলাম। এরপর আপনাকে একটা বিষয় জানতে চাইবো যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, বাংলার মানুষ একটা আশার আলো দেখতে পাচ্ছে। বিগত সরকারের সমস্ত নেতা এক প্রকার চোর, সেই সমস্ত প্রমাণও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, বাড়িতে, সরকারি মালপত্র যেগুলো সাধারণ মানুষের, সেগুলো লুকিয়ে রাখা রয়েছে। প্রচুর নেতা নেত্রী, এমএলএ আজকে পুলিশের হাতে ধরা পড়ছে এবং তারা জেল খাটছে। এ বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা খুব ভালো বিষয়, দারুণ একটা কাজ করছে পশ্চিমবাংলার মানুষ। দেখছে এত চোরকে তারা 15 বছর ধরে
লালন পালন করেছে। কিন্তু একটা বিষয় কি জানেন, আমার মনে হচ্ছে শুধু যারা ভোটে পরাজিত হয়েছে তারাই শুধু চুরি করেছে, আর যে 80টা বিধায়ক জয়লাভ করেছে তাদের মধ্যে বোধহয় চুরির কোনো গন্ধ নেই। হ্যাঁ, তাই না বলুন? কারণ তাদেরকে তো কেউ ধরছেও না, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এটা কেমন খেলা? বাংলার মানুষ তো বুঝতেই পারছে না, আমিও বুঝতে পারছি না। যে আপনি তো একজন সাংবাদিক, আপনি বলুন তো, যে শুধুমাত্র যারা পরাজিত হয়েছে সেই সমস্ত বিধায়কগুলোকেই ধরা হচ্ছে, সেই এলাকার নেতাগুলোকে ধরা হচ্ছে, আর যারা জয়লাভ করেছে তাদের এলাকায় কিছুই হচ্ছে না। তাহলে তারা একেবারে মানে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতার মতো সেই সমস্ত নেতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মানতে হবে তো। আচ্ছা, একটা বিষয় বলুন তো, নতুন সরকার আসার পর আমরা শুনতে পাচ্ছিলাম যে মদের দোকান বন্ধ হয়ে যাবে, মদের দোকানগুলোকে সব বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর দেখুন, সরকারের ব্যাপার সরকার ঠিক করবে, আমার ব্যাপার আমি ঠিক করব। মদের দোকান বন্ধ হয়ে গেলে সবাই যদি না খায় তাহলে আমিও খাবো না। কিন্তু একটা বিষয় তো ভাবতে হবে, কেউ নেশায় করে আর কেউ যন্ত্রণা চাপা দেওয়ার জন্য নেশা করে। দুটোর মধ্যে ফারাক আছে। কিন্তু আমি সন্ধ্যের পর মদ খাই, তার কারণ আছে। দেখুন, আমার একটা সংসার আছে, চাকরি বাকরি নেই, পশ্চিমবাংলার অবস্থা বেহাল। 45+ বয়স, নতুন করে চাকরিও পাবো না। কাজকর্ম করে এর বাড়ি ওর বাড়ি, এর কাজ ওর কাজ, 5 রকম 5টা ধান্দা করে কোনো রকমের দিন আনি দিন খায় অবস্থা। বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারি না, বাড়িতে সেইভাবে রিল্যাক্সে জীবনযাপন কাটানোর জন্য আর্থিক সহায়তা করতে পারি না। তাহলে বলুন, মদের পয়সা তাহলে কোথা থেকে আসছে, খাচ্ছেন কেন? হ্যাঁ, ওইটুকু আমাকে জোগাড় করে খেতে হয়। যদি না খায় তাহলে ওই যে বাড়ি ফিরে সারাদিন কাজের পর সারাদিনের যে যন্ত্রণা, তাদের যে কষ্ট, তাদের চাওয়া পাওয়া পূরণ না করতে পারা, সেটা ভোলানোর জন্য যে করে হোক আমাকে ওইটুকু পয়সা জোগাড় করে মদটা খেতে হয়। বুঝলাম। আপনার যন্ত্রণা, আপনি যন্ত্রণা চাপা দেওয়ার জন্যই মদ খান, বুঝতে পেরেছি। আপনারা দেখছেন স্টুডিও থেকে মন্টুর সাথে। এরকম অনেক মন্টু পশ্চিমবাংলায় রয়েছে, যাদের বুক ভরা ব্যথা, বুক ভরা যন্ত্রণা। সেই যন্ত্রণা কাটাতেই নেশা ভাঙ করে, কিন্তু আমরা তাদের মাতাল বলে পরিচিত করি। যাই হোক, আরও বিস্তারিত বেশ কিছু আলোচনায় আমরা যাব, কারণ সময় হাতে খুব কম। আমরা চলে আসব সরাসরি মন্টুর কাছে। যাই হোক, আমরা আলোচনায় তো থাকবো। আমরা এর পরের পর্বে আমরা আরও অনেক বিস্তারিত আলোচনায় থাকবো। তবে আজকে শেষের দিকে একদম ছোট ছোট কয়েকটা জিনিস জানতে চাইবো। একজন সাধারণ মানুষ হিসাবে এই যে নতুন সরকার এসেছে, সেই সরকারের যে কর্মকাণ্ড বা তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমি কোনো বার্তা দেবার মতো মানুষ নয়। আমি কি বার্তা দেব, আর আমার বার্তা সরকার নেবেই বা কেন? তবে একটা বিষয় হচ্ছে যে ধরুন, মানে একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমএলএদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বড় বড় তৃণমূলের নেতাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাউন্সিলরগুলো কেন ধরা পড়ছে না? এই ধরুন, আমাদের বর্ধমানেই যদি ধরুন, বর্ধমানে 35টা ওয়ার্ডের কাউন্সিলর কেউ ধোয়া তুলসী পাতা নয়। প্রত্যেকটা নারী নক্ষত্র আমরা জানি। পুকুর ভরাট করেছে, পুকুর চুরি করেছে, বড় বড় বিল্ডিং হাঁকিয়েছে। 4তলা বিল্ডিংয়ের পারমিশন হয় না, সেখানে 8তলা বিল্ডিং হয়েছে। দিনের পর দিন দুর্নীতি হয়েছে। সেই সব দুর্নীতিবাজগুলোকে কেন ধরছে না আমি বুঝতে পারছি না। তারপরে এই যে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেবার নাম করে সবার কাছে 10,000 টাকা করে করে নিয়েছে। সব কটা কাউন্সিলরের নাম ধরে ধরে বলতে পারি, সবাই নিয়েছে।
কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। চোর ধরতে হলে সবাইকে ধরো, আর না হলে কাউকে ধরো না। আর এটা আপনি একদম সঠিক কথা বলেছেন। তবে আমার যেটা ধারণা, আমরা যেটা মনে করছি যে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গাতেই স্টেপ নেওয়া হবে এবং ধাপে ধাপে নেওয়া হবে। কারণ এত চোরকে একসঙ্গে ধরলে তো নতুন করে জেল বানাতে হয়। আপনি কি বলেন? একেবারেই না, এদেরকে জেলে রাখার মতো যোগ্যতাও নেই, জেলের অবমাননা করা হবে। এদেরকে রাখতে হবে এমন জায়গায় যেখানে রাস্তাঘাটে মানুষ যেতে আসতে মন্দিরে ঘন্টা বাজানোর মতো বাজিয়ে যাবে। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, এই যে বিভিন্ন মেলা হতো, এই মেলা করাতে ধরুন বেশ কিছু শিল্পী করে কমে খেত, সেটাকে কিভাবে দেখছেন? হয়তো মেলা এবার অনেক বন্ধ হয়ে যাবে, কি দেখছেন সেটাকে? এটা আপনি ঠিকই বলেছেন। জানেন, এই মেলা খেলা করে প্রচুর নেতা প্রচুর টাকা কামিয়েছে। জানেন, এইভাবে বর্ধমানে পার্কের মেলা কম টাকার খেলা। বর্ধমানে এরকম অনেক মেলা আছে যেখানে লাখ লাখ টাকা ওরে, লাখ লাখ টাকা। তো সব মেলা খেলা করে। আর মেলায় শিল্পীদের কথা বলছেন, কটা শিল্পী সুযোগ পায় বলুন? ওই কয়েকটা বাঁধা শিল্পী আছে যারা সব মঞ্চে ঘুরে ঘুরে বেড়ায়। আর কলকাতার শিল্পী তারা তো, যারা স্বরূপ বিশ্বাসে বেড পার্টনার, তারাই বাইরে বাইরে বিভিন্ন উৎসবে অরূপ বিশ্বাসকে ধরে, স্বরূপদাকে ধরে তারা ঢুকে পড়ে। আপনি একটা শিল্পী বলুন যারা ওই অরূপ বিশ্বাসের ছাতার তলায় ছিল না, তারা কেউ মঞ্চে কোনোদিন সুযোগ পেয়েছে দেখেছেন? রুদ্রনীলদাকে কোথাও দেখেছেন? কোনো প্রোগ্রামে দেখেছেন? তাই স্বরূপ বিশ্বাসে বেড পার্টনার হলে আপনি লাখ লাখ টাকা নিয়ে মঞ্চে আসবেন। গ্রামগঞ্জে আপনার আমার পাড়াতে তারা আসবে, 8টার জায়গায় 10টা 10:30 মানুষ হাঁ করে বসে থাকবে। তারপর এসে 5 মিনিটে ভেড়ার মতো ভ্যা ভ্যা করবে, গান গাইবে না কি করবে ওরাই জানে। লাখ লাখ টাকা নেবে আর চলে যাবে। দরকার নেই তো এরকম মেলার। একটা করে এলাকায় মেলা হোক, ঐতিহ্যপূর্ণ মেলা, যেখানে সব ধরনের সব কিছু থাকবে, সব শিল্পীরা সুযোগ পাবে, সেই ধরনের মেলা হোক, তাতে অসুবিধা নেই। কিন্তু পাড়ায় পাড়ায়, এ পাড়ায় মেলা হচ্ছে, শেষ হতে না হতে ওই পাড়ার মেলা, ওই পাড়ার মেলা হচ্ছে না, শেষ হতে হতে অমুক দাদার মেলা। বোলপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, কোথায় মেলা নেই? মেলার ভর পড়ে গেছে। মুম্বাইয়ের শিল্পী, কেউ বলে কলকাতার শিল্পী, তাদের পেট ভরিয়ে কি লাভ আমি তো বুঝি না বাবা। যাক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন মন্টুদা। একেবারে মন্টুদার সঙ্গে আমরা সরাসরি প্রত্যেকটা সপ্তাহে 2 দিন করে আমরা আসবো এবং বিভিন্ন বিষয় নিয়ে খোলা আলোচনা করব। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হবে, কারণ সময় হাতে খুব কম। আজকে যেটুকু আলোচনা হলো সেই আলোচনাটার মধ্যে থেকে একেবারেই এই অনুষ্ঠানে বক্তার বক্তব্য কিন্তু তার নিজস্ব, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এবং আপনাদের বলবো যে এই যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আসল বিষয়টা আপনারা বার করে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, নমস্কার।